গত ক্লাসে আমি তোমাদেরকে আ সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কত রকমের হয়, আ আমরা পুরানো সময়ে কি ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করতাম, এখন কি ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, পুরানো সংখ্যা পদ্ধতি এবং এখনকার সংখ্যা পদ্ধতির মধ্যে মূলত পার্থক্য কি? এই সবকিছুর একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আমার ১ম ক্লাসে। এবং সেখানে তোমরা একটা জিনিস হয়তো ক্লিয়ার ধারণা পাইছো। সেটা হইলো আগেরকার যে সংখ্যা পদ্ধতি ছিল, মানে যেটা রোমান, মিশরীয় যে সভ্যতার যেই সংখ্যা পদ্ধতিগুলা ছিল, আর এখন আমাদের যে সংখ্যা পদ্ধতি, এই ২ টা সংখ্যা পদ্ধতির মধ্যে সবচাইতে বড় পার্থক্য হইলো গিয়া পজিশনাল এবং নন পজিশনাল ব্যাপারটা নিয়া। পজিশনাল গুলা কি ছিল? আমরা বর্তমানে ব্যবহার করি, আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেটা তোমাদেরকে আমি আগের ক্লাসে বলছি। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি যে একক, দশক, শতক প্রত্যেকটা সংখ্যার একটা স্থানীয় মান থাকে। কিন্তু তুমি যদি অন্যান্য আগেরকার যেই সংখ্যা পদ্ধতিগুলা ছিল, রোমান সংখ্যা, সুমেরীয় সভ্যতার যে সংখ্যা পদ্ধতিগুলো তোমাদেরকে আমি আ দেখাইছি, ওগুলার মধ্যে কিন্তু কোন রকম পজিশনাল ব্যাপারটা ছিল না। এখন এই আমাদের যেই সংখ্যা পদ্ধতি মানে ডেসিমেল দিয়ে আমরা যেই সব গণনা কাজ করি, ঠিক একই রকমভাবে কম্পিউটার তার সব গণনা কাজ করে কি বাইনারি দ্বারা। এবং আমি গত ক্লাসে তোমাদেরকে বাইনারি কি বা বাইনারি সম্পর্কে একটা ধারণা দিছিলাম। যে আসলে বাইনারি আ একটা কম্পিউটারের ভাষা এবং ওই ২ টা সহায়ক ২ টা সংখ্যা পদ্ধতি হলো অক্টাল এবং হেক্সাডেসিমেল। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের যেই ভাষা, আম অর্থাৎ ডেসিমেল, আর ডেসিমেল থেকে তুমি কিভাবে কম্পিউটারের ভাষা অর্থাৎ বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল এই ৩ টা সংখ্যায় আসতে পারো। আমরা এই পুরা অঙ্ক করার সময় ডেসিমেলটাকে আমরা বলবো মানুষের ভাষা, এটাকে আমরা বলবো মানুষের ভাষা। আর বাকি যে ৩ টা সংখ্যা পদ্ধতি, এই ৩ টাকে আমরা বলবো কম্পিউটারের ভাষা। একসাথে আমরা এটাকে বলবো আদার্স। মানে ডেসিমেল টু আদার্স। দেখো আমি এই জায়গায় ডেসিমেল টু আদার্স। আদার্স বলতে আমি বুঝাই আ বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল। এখন তোমরা যখন নাম্বার কনভার্ট করবা, মানি মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবা, আ সেই ক্ষেত্রে তোমাদের একটা রুলস দিয়ে তোমরা এই পুরা কাজটা করতে পারবা। এখন মানুষের ভাষা থেকে যখন তুমি আ কম্পিউটারের ভাষায় যাইবা, মানি বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল, সেই ক্ষেত্রে আমি দেখো একটা অ্যারো দিয়া লিখে রাখছি ভাগ। অর্থাৎ তুমি যখন আ ডেসিমেল থেকে অন্য যেকোনো সংখ্যা পদ্ধতিতে যাইবা, সেই জায়গায় তোমার করতে হবে ভাগ। এখন ভাগ তো করতে হবে বইলা দিলাম। কিন্তু কত দিয়া কোনটাকে ভাগ করতে হইব, কিভাবে করতে হইব, পুরা প্রসেসটা কি? সেই জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাইয়া দিব। আর তোমরা এই নাম্বার কনভার্টিং এর আ মানে জাস্ট যদি ২ টা রুলস মনে রাখতে পারো যে ডেসিমেল থেকে কম্পিউটারের ভাষায় মানে মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় আসতে হইলে আমাদের করতে হইব ভাগ। আর কম্পিউটারের ভাষা থেকে মানুষের ভাষায় যাইতে হইলে আমাদের করতে হইব গুণ। এই ২ টা জিনিস যদি একদম ভালোভাবে মাথায় গাইথা নিতে পারো, আ আমার মনে হয় কারো কনভার্টিং এ ভুল হবে না। আমি তোমাদেরকে কনভার্ট করার সিস্টেম গুলা দেখায় দিব। আজকের ক্লাসে আমি শুধু দেখাবো যে ডেসিমেল থেকে আমি অন্য সংখ্যাগুলাতে কিভাবে যাইতে পারি। ধরো আম আচ্ছা, তার আগে একটা জিনিস বইলা নেই যে আমরা এতদিন যে সংখ্যাগুলা করতাম যেমন 10 স্কয়ার থাকতো বা a স্কয়ার, আমরা প্রত্যেকটা আ সংখ্যার উপরে পাওয়ার দেখতাম, তাই না? এই সংখ্যা পদ্ধতিতে তোমরা একটা নতুন জিনিস দেখবা, সেটা হলো যেমন এখানে লেখা থাকবে যেমন 92 লেখা এই জায়গায় লেখা থাকবে 10, মানে পাওয়ারটা নিচে দিবে। এটার অর্থ বোঝায় ডেসিমেল। আমি তোমাদেরকে গত ক্লাসে বেস কি, ডেসিমেল সংখ্যা কোনগুলা, আমি কিভাবে বুঝবো ডেসিমেল, তো গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসগুলা সম্পর্কে ধারণা দিছি। এখন তোমাদেরকে যদি randomly কোনো একটা সংখ্যা দেয় এবং সেই সংখ্যার নিচে দেখো এখানে দিল 74, এইখানে যেই জিনিসটা দেওয়া থাকবে, মানে এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার উপর বেস করে তুমি বুঝতে পারবা আসলে সংখ্যাটা অ্যাকচুয়ালি কি ফরম্যাটে আছে। আমরা নরমালি ছোটবেলা থেকে যে সংখ্যাগুলা করতাম যেগুলোর কোনো বেস থাকতো না, মানে এইভাবে ব্র্যাকেট দিয়ে নিচে কিছুই লিখতো না,
এই সংখ্যাগুলো ছিল দশমিক। কিন্তু এখন যেহেতু আমি কম্পিউটার ভাষাতে নিয়ে যাব, এজন্য আমার আলাদা, আলাদা বেস দ্বারা চিহ্নিত করতে হবে যে কোনটা আসলে আ কি সংখ্যাতে আছে। তো এখানে ৮ দেওয়া মানে হলো অক্টাল, যদি ২ দেওয়া থাকে তার মানে হলো গিয়া বাইনারি। তো এইভাবে যখন কোন সংখ্যার নিচে পাওয়ারের বেস গুলা দেওয়া থাকবে, সংখ্যা পদ্ধতির বেস গুলা দেওয়া থাকবে, তখন তুমি বুঝে নিবা সেই সংখ্যাটা ওই বেস অনুযায়ী সংখ্যা পদ্ধতিতে আছে। তো আমি এখন যেহেতু আ ডেসিমেল থেকে বাইনারিতে বা অক্টাল বা হেক্সাডেসিমেল এ যাব, তো আমি কি করি, একটা সংখ্যা লিখি, র‍্যান্ডমলি একটা সংখ্যা লিখি। ধরো আমি লিখলাম আ 23। সংখ্যাটা আমি ডেসিমেলে নিলাম। কারণ আমি ডেসিমেল থেকে অন্য সংখ্যাতে যাব। কিতে যাব? ২, ৮, ১৬। ২ মানে বুঝাইতেছে কি? বাইনারি। ৮ মানে বুঝাইতেছে অক্টাল, ১৬ মানে হেক্সা। তো আমি একটা আর ডেসিমেল সংখ্যা নিলাম। আ ওই সংখ্যাটাকে আমার কি করতে হবে? বাইনারি, অক্টাল আর হলো হেক্সাডেসিমেল এ নিয়ে যাইতে হবে। এবং ৩ টা হলো কম্পিউটারের ভাষা। এখন সবার ১ম এ আমি বাইনারি করি, দেখি কিভাবে আমি বাইনারিতে নিতে পারি। এখন আ আমি তোমাদেরকে বলছিলাম মানুষের ভাষা থেকে যদি তুমি কম্পিউটারের ভাষাতে যাও, তাহলে তোমার করতে হবে ভাগ। আ কত দিয়ে ভাগ করতে হবে? দেখো, যেহেতু সংখ্যাটা হলো ২৩, মানে এই ২৩ ডেসিমেল সংখ্যা, এই সংখ্যা থেকে তুমি বাইনারি বের করবা। আর বাইনারির বেস কত? বাইনারির বেস হলো ২। অর্থাৎ তুমি বলতে পারো যে ডেসিমেল থেকে তুমি যেই সংখ্যা পদ্ধতিতে যাইবা, আ সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করলে তুমি ওই সংখ্যা পদ্ধতিতে চলে যেতে পারবা। যদি তুমি বাইনারি যাও ২ দিয়া করবা, অক্টালে গেলে ৮ দিয়া করবা, হেক্সাতে গেলে ১৬ দিয়া করবা। এখানে যেহেতু আমি বাইনারি করতেছি, তাইলে আমি ২ দিয়া করলাম। তো ২ দিয়ে যদি আমি ভাগ দেই, এখানে একটা ব্যাপার আছে দেখো, এই জায়গায় তোমার মাঝখানে একটা হাইফেন থাকবে। এই পাশে তোমার ভাগফল, এই পাশে হলো ভাগশেষ। ঠিক আছে? অনেকে ভাবে এটা মাইনাস। কিন্তু এটা মাইনাস না, এগুলো হাইফেন। তুমি হাইফেনের এই পাশে ভাগফল লিখবা, এই পাশে ভাগশেষ লিখবা। এখন যদি তুমি এটাকে ক্যালকুলেটরে ভাগ করো, কি হয়? আম ২২, ১১ এটা থাকে। মানে ভাগফল হলো ১১, ভাগশেষ হলো ১। তাহলে তুমি এখানে লেখো ১১, এখানে লেখো ১। এখন এই যে আমি এই সংখ্যাটাকে যে ২ দিয়ে ভাগ দিলাম, এই ভাগটা কতক্ষণ চলবো? এই ভাগটা ততক্ষণ চলবো যতক্ষণ না এই ভাগফলে 0 আসে। ঠিক আছে? ভাগফলে যতক্ষণ না 0 আসবে ততক্ষণ তুমি ভাগ করে যাবা। তো এখানে যেহেতু ভাগফলে 0 আসে নাই, আমি আবার ২ দিয়ে ভাগ করলাম। একই প্রসেসে এখানে দেখবা আসবে ৫, এখানে আসবে ১। আবার এটাকে করো, আসবে ২, এখানে আসবে ১। আবার এটাকে করো, দেখবা এখানে আসবে ১, এখানে আসবে 0। এখন এই জায়গায় দেখো, আমি যদি ভাগ দিতে চাই, তোমরা খেয়াল করে দেখো, ১ কিন্তু ২ দিয়ে ভাগ যায় না। ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম যে তুমি যদি এইটা করতে চাও, মাঝখানে ভাজ্যটা ছোট হয়ে যায়, ভাজকটা বড় হয়ে যায়। ঠিক আছে? তাহলে ভাজ্যটা যদি ছোট হয়, তাইলে তো আর ভাগ করা সম্ভব না। এইটা থেইকা যখন এইটা বড় হবে, তখন কি করবা? এখানে সরাসরি 0 দিবা আর এই ভাগফলটা নিয়ে আসবা ভাগশেষে। ঠিক আছে? তো আমার আল্টিমেটলি শর্ত ছিল কি? যে আমার এই ভাগটা কন্টিনিউ করে যাইতে হইব যতক্ষণ না ভাগফলে ০ আসে। যেহেতু আমার ভাগফলে আমি 0 পায়ে গেছি, এইজন্য আমার এখানেই অঙ্ক শেষ। কিন্তু এখন আমার বাইনারি রেজাল্ট কোনটা? আমার এখানে দেখো, হাইফেনের আগে পরে তোমাদেরকে বলছি, একটা হলো ভাগফল, একটা হলো ভাগশেষ। তোমাদের রেজাল্ট গুলো হবে হলো ভাগশেষগুলা, ভাগফলগুলা না। ঠিক আছে? এবং এই ভাগশেষগুলা তুমি কি করবা? নিচের থেকে উপর দিকে যাবা। মানে নিচের থেকে উপর পর্যন্ত সংখ্যা নেওয়া শুরু করবা। এইভাবে। ঠিক আছে? এটা এটাকে বলা হয় LSB, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মানে এইখান থেকে নিচে থেকে উপরে সংখ্যার গুরুত্ব কমতে থাকবো।
তো আমি যদি সংখ্যাটা লিখি দেখো, আমার 23 এর বাইনারি মান দেখো 1 0 তারপরে 1 1 1। এইটা হলো আমার 23 এর বাইনারি মান। এবং এই প্রসেসে মানে আমি যে ২ দ্বারা ভাগ করলাম, এই ভাগ প্রক্রিয়ায় তুমি ৮ বের করবা, ১৬ বের করবা। কোনো আলাদা নিয়ম নাই। সেম ভাবে কি করবা? এই সেম প্রসেসে তুমি ৮ দিয়ে করবা, ১৬ দিয়ে করবা। তো আমি এখানে ফার্স্ট টাইম আমি অক্টালটা আর হেক্সাডেসিমালটা একবার করে পড়ায় দেই। যদি তোমাদের কারো কনফিউশন থাকে। আর 23 এটাকে তুমি ভাগ দাও ৮ দিয়া। ৮ দিয়ে ভাগ দিলে কত দেখো তো? এখানে হয় কত? ১৬। এখানে হয় ২, এখানে থাকে তোমার 7 অর্থাৎ 2 7। আচ্ছা, এই ভাগের ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে আমি একটা ট্রিক্স বলে দেই। মানে তোমরা যখন তোমাদের অনেক বড় সংখ্যা হবে, হইতে পারে ১৫০, ২০০, ২৫০ এইরকম সংখ্যা যখন তুমি ভাগ দিতে যাইবা, আসলে এভাবে ভাগ কইরা ভাগফল ভাগশেষ বের করতে অনেক সময় লাগে। তো তোমরা এটা করতে পারো, তোমরা ক্যালকুলেটর এমন করবা যখন ৮ দিয়া যখন ২৩ কে ভাগ দিবা, হ্যাঁ? দেখবা যে ৮ এই ক্যালকুলেটরে দিবা হলো এইটা 23 ভাগ 8। দেখবা এখানে তোমাদের আসবে কি 2 পয়েন্ট সামথিং একটা মান আসবে। ঠিক আছে? 2 পয়েন্ট সামথিং একটা মান আসবে। এই যে পয়েন্টের যে আগের মানটা, এই পয়েন্টের আগের মানটা তোমরা লিখবে হলো ভাগফলে। আর পয়েন্টের পরের মান, পয়েন্টের পরে যেই মানটা তুমি পাইবা, সেই মানটা দিয়ে তুমি কি করবা? এই বেস অর্থাৎ ৮ কে গুণ দিবা। মানে এখানে যেই সংখ্যাই পাবা, যদি 1 ধরো এমন একটা সংখ্যা আসলো, আমি জানি না কত আসবে ভাগ দিলে। আচ্ছা, আমি ক্যালকুলেটরে দেখি যে এটা ভাগ দিলে আসলে কত আসে। আমি যদি 23 ডিভাইডেড 8 এখানে আমার আসে আ 875। ঠিক আছে? এই পয়েন্টের আগের মান তুমি ভাগফলে লেখো এবং এই পয়েন্ট, পয়েন্ট সহ 0.875 কে তুমি ৮ দ্বারা গুণ দাও। 0.875 ইন্টু 8। দেখো তোমাদের ক্যালকুলেটরে এই 0.875 কে যখন তুমি আ এটার বেস দ্বারা গুণ করবা, তখন তুমি ভাগশেষ পেয়ে যাবা। এটা হলো গিয়া ক্যালকুলেটরের শর্টকাট ট্রিক্স। যারা হইলো গিয়া ভাগ করতে ঝামেলা মনে করো বা সময় সাপেক্ষ মনে করো, তোমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক করতে পারো। যে এখানে তুমি ভাগ করবা, পয়েন্টের আগের মান ভাগফলে লিখবা, পয়েন্টের পরের মান বেস দিয়ে গুণ দিবা। তাহলে তুমি ভাগশেষ পেয়ে যাবা। তো এইটা দেখো সেইম ভাবে এই ৮ এটার থেকে বড় হয়ে যায়, তার মানে এটার ভাগ হবে না। ঠিক আছে? এইটার মতোই সেম। দেখো এইটা যখন এটার থেকে বড় ছিল, তখন ভাগ হয় না। এখানে 0 হয়ে গেছে আর এই ভাগফলটা ভাগশেষে চলে আসছে। সেম ভাবে এখানে এটা 0 হয়ে ভাগফলটা ভাগশেষে চলে আসবে। তাহলে এইটার তাহলে তোমার এইটার রেজাল্ট হইব কি? এটার রেজাল্ট হবে 23 10 is equal to 27 অর্থাৎ ২৩ এর অক্টাল মান হলো ২৭। এই একই রকমভাবে তুমি হেক্সাটাও করো। ঠিক আছে? হেক্সাটা যদি আমি করি 23 এটাকে ১৬ দিয়ে দাও। এটা একবার যাবে আর এখানে থাকবে হলো 7। এটা তোমরা ভাগ করে নিও। আমি আ মানে নিজে করে নিতেছি মনে। এখানে দেখবা এটা দিয়ে এটা যখন ভাগ যায় না, যেমন এটা বড় তো, তাহলে কি করবে? এখানে 0 আর ভাগফল ভাগশেষে চলে আসবে। অর্থাৎ এইটার মান হবে কি? পয়েন্ট আ সরি 23 is equal to 17। অর্থাৎ ১০ এর আ ডেসিমেল মানের হেক্সাডেসিমেল মান হবে ১৬। ঠিক আছে? ২৩ এর হেক্সাডেসিমেল মান ১৬। এখন এই জায়গায় একটা ব্যাপার আছে হেক্সাডেসিমেল এর ক্ষেত্রে, হেক্সাডেসিমেল এ যদি একটু বড় সংখ্যা হয়, ঠিক আছে? যদি হেক্সাডেসিমেল একটু বড় সংখ্যা হয়, সেই ক্ষেত্রে সবাই মেক্সিমাম স্টুডেন্ট একটা ভুল করে। আমি জাস্ট শুধু এই একটা এক্সাম্পল তোমাদেরকে দেখায়া দেই। আ বেশি বড় সংখ্যা দিলাম না, দিলাম 27। এখন আ 27 যখন আমি ১৬ দ্বারা ভাগ করব, দেখো আমার ভাগফল আসে ১ আর ভাগশেষ আসে ১১। কিন্তু হেক্সাডেসিমেল এ কি আসলে ১১ বইলা কোনো সংখ্যা আছে? তোমরা দেখো ১১ কে এখানে প্রকাশ করা হয় b দ্বারা। কেন ১১ কে b দ্বারা প্রকাশ করা হয়? কারণ আমরা সংখ্যা পদ্ধতির ১ম ক্লাসে কি পড়ছিলাম? আ
কোনো কতগুলা মৌলিক সংখ্যার সমষ্টি হইলো গিয়া একটা সংখ্যা পদ্ধতি। তো ১১ যখন একটা মানে ১১ যখন ২ টা মৌলিক সংখ্যার একসাথে করে তখন কি আর সেটা মৌলিক সংখ্যা থাকে? ১ আর ১ ২ টাই কিন্তু মৌলিক সংখ্যা এবং ২ টা মিলা হইতাছে ১১। এটা একটা যৌগিক সংখ্যা। এবং এইটাকে একটা মৌলিক চিহ্ন দ্বারা প্রকাশ করার জন্য এখানে আ বি, সি মানে যে ১০ থেকে ১৫ পর্যন্ত এ থেকে এস দ্বারা প্রকাশ করানো হইছে। কারণ এই প্রতীকগুলা কিন্তু মৌলিক। তো এইখানে তোমাদের দিতে হবে বি। ঠিক আছে? তো এখানে যখন আমি আবার ১৬ দিয়ে ভাগ দিতে যাই, এটা হয়ে যায় 0 কারণ এটার থেকে ছোট আর এই ভাগফল ভাগশেষে চলে আসে। এবং এটার অ্যান্সার যদি আমি যখন লিখবো কি হবে? আ ১০, ১০ থেকে যদি মানে ডেসিমেল থেকে আমি হেক্সাতে গেলে আমার হয় 1 বি। এখানে অনেকেই ভুল কইরা 111 মানে ৩ টা 1 ও লেখা দিতে পারে। বাট এইটা হইলে সম্পূর্ণটা কাটা। কারণ হেক্সাডেসিমেলে ১১ বইলা কোনো সংখ্যা নাই। হেক্সাডেসিমেলে ১১ বলতে সেটা বি দ্বারা প্রকাশ করতে হইব। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা ছোটবেলায় যেই সংখ্যা পদ্ধতিটা পড়ছি, সেখানে কিন্তু ২ রকমের সংখ্যা ছিল। একটা ছিল দশমিক সহ, একটা ছিল দশমিক ছাড়া। তো দশমিক ছাড়া সংখ্যারে আমরা কি বলতাম? দশমিক ছাড়া সংখ্যারে বলতাম আমরা পূর্ণ সংখ্যা। আর দশমিক সহ যে সংখ্যা সেটারে আমরা বলতাম অপূর্ণ সংখ্যা। আমরা কিন্তু ছোটবেলায় অনেক দশমিকের যোগ বিয়োগও করছি, গুণও করছি। তো এখন আমরা যতগুলো অঙ্ক এখানে করলাম, এই সবগুলা কিন্তু হলো পূর্ণ সংখ্যা। অর্থাৎ এখানে কোনো দশমিকের উপস্থিতি নাই। কিন্তু যদি কোনো একটা সংখ্যা দশমিক হয়, তখন সেটাকে আমি কিভাবে আ ডেসিমেল থেকে বাইনারিতে যাবো? সেটা দেখো। ধরো আমি তোমাদেরকে মানে ডিসেন্ট কোনো সংখ্যা দিলাম না। এই যে 23 যে 23 আমি একটু আগে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল প্রকাশ করে দেখাইলাম এবং সেটা ছিল কি পূর্ণ সংখ্যায়। এখন আমি এই 23 টাই যদি আ অপূর্ণ সংখ্যায় নিয়ে যাই, যেমন এখানে আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম। ঠিক আছে? আমি এখানে একটা পয়েন্ট দেওয়া মানেই কিন্তু এটা হয়ে যায় অপূর্ণ সংখ্যা। তো অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করবা? দেখো, আমি এখানে তোমাদেরকে বলছিলাম যে মানুষের বাসা থেকে কম্পিউটারের বাসায় গেলে তুমি ভাগ করবা। কিন্তু অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবকিছু উল্টায় যাবে। যেমন এখানে মানুষের বাসা থেকে কম্পিউটার বাসাতে যাওয়ার সময় করতে হবে গুণ। এবং আমরা যে পূর্ণ সংখ্যা যখন ভাগ করছিলাম, ভাগ কইরা যে ভাগশেষগুলা রেজাল্ট আকারে নিছি কি নিচের থেকে উপরের দিকে। কিন্তু যখন অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে আসবো, তখন কিন্তু উপর থেকে নিচে যাবো। তো এটার অঙ্কগুলো আমি তোমাদেরকে একটা করে এক্সাম্পল কইরা দেখাই। দেখো, আমি যদি বাইনারিতে যাই, এখানে দেখো 0.23 এটাকে তুমি গুণ দিবা ২ দ্বারা। কেন ২ দ্বারা? কারণ তুমি বাইনারিতে যাইতেছো। যদি তুমি এটা পূর্ণ সংখ্যা হইতো তুমি ভাগ দিতা। এখন আমি এটা যদি ভাগ দিই দেখো 0.46 এটা ক্যালকুলেটরে তোমরা করে নিবা। এরপর এটা দেওয়া করলে হয় 0.96 আবার এইটা দিয়ে যদি আমি করি তাহলে আমার আসে 1.84 এই ক্যালকুলেশন গুলো আমি আ মুখোমুখি করে নিছি। তোমরা ক্যালকুলেটরে করে নাও। কিন্তু এখানে একটা ব্যাপার দেখো, আগের অঙ্কে কি ছিল? আগের অঙ্কে ছিল কি ফলে 0 না আসা পর্যন্ত আমি আ আ ভাগটা কন্টিনিউ করতাম। কিন্তু এইখানে আমার কোথায় 0 আসতে হবে? এখানে তো আমার 0 আইসা পড়ছে। তারপর তো আমি গুণ করে যাইতেছি। এখানে যে আমি বললাম যে আ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যা ছিল, অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা পুরাটাই উল্টা। এই জায়গায় করতে হবে কি? এই যে পয়েন্টের পরে যেই মান, এইখানে 0 না আসা পর্যন্ত তোমার গুণ কইরা যাইতে হবে। ঠিক আছে? যতক্ষণ না এই স্টেপে 0 আসে। এই স্টেপ অথবা এই স্টেপ। ঠিক আছে? তো এখানে 0 আসলে কেন আমার স্টেপটা ক্লোজ হবে সেটারও একটা লজিক আছে। দেখো, যদি আমি এখানে মান আমার 0 আসে, ধরো 0 ২ টাই 0 তাহলে এটার সাথে যদি আমি ২ গুণ দেই, আমার কি আসলে ওই ২ গুণ দিয়ে কোনো লাভ আছে? এখানে আবার 0 আসবে। সেটার সাথে আবার ২ গুণ দিলে আবার 0 আসবে। তার মানে দশমিকের পরে যে যদি 0 আসে, সেই 0 কে গুণ করলে তো আমি আর কিছুই পাই না। এজন্য আমার এটার প্রয়োজন নাই। আমার এখানে স্টেপ ক্লোজ। কিন্তু ধরো এই যে আমি ৩ বার গুণ করলাম। আমি এই সংখ্যাটাকে এই যে ১ বার, ২ বার, ৩ বার, ৩ বার গুণ করার পরেও আমার
জিরো আসে নাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমরা কি করবা, ৩ বার গুণ দেওয়ার মধ্যে জিরো না আসলে তোমরা ডট, ডট, ডট দিয়ে দিবা। মানি এখানে হয়তোবা তোমাদের অসংখ্য স্টেপ করতে হইতে পারে। তারপরও জিরো আসবে কিনা আমরা আসলে জানি না। এজন্য আমরা ৩ টে স্টেপ করার পরে আর কোন স্টেপ করব না। আমরা এটা ডট, ডট দিয়ে বুঝাইয়া দিব যে আমি এটা ইনফিনিটি করতে হবে। তবে এখানে একটা ব্যাপার আছে যে এটা তোমাদের আ আ কলেজ টু কলেজ ভ্যারি করে। আসলে টিচার টু টিচার ভ্যারি করে। যে অনেক টিচার বলে এখানে তোমার ৫ টা স্টেপ করে দেখাইতে হবে। অনেক টিচার বলে যে ৪ টা করে দেখাইতে হবে। তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে স্টেপটা দেখায় নিও। বাট বোর্ডের স্ট্যান্ডার্ড যে তোমরা ৩ টা স্টেপ করলেই যথেষ্ট। তো এইটা যখন আমার 0 আসবে না তখন তুমি ডট, ডট দিয়া উপর থেকে নিচে সংখ্যাগুলা নিবা। এইটাকে বলে এমএসবি। আগেরটাকে বলতো কি? এলএসবি, এটা হলো এমএসবি। এমএসবি হলো কি? আ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। উপর থেকে নিচে আ সংখ্যার গুরুত্ব কমতে থাকে। তো এইখানে আমার এইটার রেজাল্ট হইব কি দেখো 0.2310 ইজ ইকুয়াল টু, তো পয়েন্টের মান তো অবশ্যই পয়েন্টেই আসবে। আমরা এখানে পয়েন্ট দিব। পয়েন্ট উপর থেকে নিচে হলে 0, 0, 1, তারপর এখানে দিতে হবে অবশ্যই ডট, ডট, ডট দিয়া ২। তো এইটা আমি কি করলাম? এটা আমি হলো একটা অপূর্ণ ডেসিমেল সংখ্যারে বাইনারিতে কনভার্ট করলাম। এই একইভাবে আমি যদি এই সংখ্যাটাকেই অক্টালে করতে চাই অথবা হেক্সাতে করতে চাই, তাহলে আমি কি করব? এখানে যেমন ২ দ্বারা বারবার গুণ করছি, ওইখানে আমি ৮ দ্বারা করব। আর হেক্সার ক্ষেত্রে আমি ১৬ দ্বারা করব। আমি একটা দ্রুত এক্সাম্পল দেখায় দেই তোমাদেরকে, যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে। 0.23 ইনটু 8, এটা তোমরা ক্যালকুলেটর নাও, দেখো কত হয়। আ 0.23 ইনটু 8, এখানে আমার হয় 1.84। আবার এই 84 কে 8 দ্বারা গুণ দাও, এখানে আমার হয় 6.72। আবার গুণ দাও। যেহেতু আমার 0 আসতেছে না, আমি বারবার গুণ দিতে থাকবো। 0.72 ইনটু 5.76। দেখো ৩ বার করার পরেও কিন্তু আমার এখানে ৩ বার করার পরেও কিন্তু আমার এখানে 0 আসে নাই। যেহেতু আসেনি সেই ক্ষেত্রে আমি ডট, ডট দিয়ে দিলাম এবং এইটার অ্যান্সারও কি ওই যে উপর থেকে নিচে যা আসবে। তো আমি লিখি 0.23 10 0.165 ডট, ডট, ডট 8। ক্লিয়ার? তো এই একই রকমভাবে আমি অক্টাল করলাম, বাইনারি করলাম, অক্টাল করলাম। এই হেক্সাটাও কইরা ফেলি। দেখো হেক্সা যদি আমি করি কি হবে? এটাকে তুমি ১৬ দিয়ে গুণ দাও। এবং এখানে একটা জিনিস আ বলি, তোমরা গুণ যখন ক্যালকুলেটরে গুণ করবা, পয়েন্টের আগের মান এই পাশে লিখবা, পয়েন্টের পরের মান দাগের ওই পাশে লিখবা। এখানে হয় 3.68 ইনটু আবার ১৬ দাও। তাহলে কি হয়? 0.68 ইনটু ১৬ 10.88। দেখো এই যে 10 আসছে, 10 আসা মানে কিন্তু সেটা এটা সবসময় মাথায় রেখো যখন এই হেক্সাডেসিমেল করবা। তো আবার এটাকে তুমি ১৬ দিয়া গুণ দাও। এখানে আবার আসছে 14, 14.08। 14 মানে কত? ই। ঠিক আছে? দেখো ৩ টে স্টেপ করলাম, 0 আসলো না। আ এইজন্য আমি কি করলাম? স্টেপ আমি এখানেই ক্লোজ করে দিলাম ডট, ডট দিয়া। তো এখানে তুমি কি করবা? 0.23 নেবা কি পয়েন্ট উপর থেকে নিচে গেলে 3AE, এখানে ডট, ডট, ডট। ঠিক আছে? তো এই আমি বাইনারিটা যেই নিয়মে করলাম, এই একই নিয়মে আমি অক্টাল করলাম, একই নিয়মে আমি হেক্সা করলাম। হেক্সার ভিতরে শুধু পার্থক্য এইটুকুই, যদি ৯ এর উপরে মানে ১০, ১১, ১২ সংখ্যা আসে তাহলে হেক্সাডেসিমেলের আ হেক্সাডেসিমেলের প্রতীক অনুযায়ী তুমি এখানে এটা বসায় দিবা। আ
এইখানে একটা ব্যাপার আছে। দেখো, যদি এই সংখ্যা আ ২৩ এর জায়গায় ২৫ হইতো, যদি ২৩ এর জায়গায় ২৫ হইতো, তাহলে এখানে যদি তুমি গুণ করো, দেখো ক্যালকুলেটরে আসবে তোমার হলো 4। এখন এখানে আবার অনেকে আ এরকম বলে যে, আমি যেহেতু তোমাদেরকে বলছি যে পয়েন্টের আগের মান এখানে লিখবা, পয়েন্টের পরের মান এই পাশে লিখবা। এখন যদি তুমি ১৬ কে ২৫ দ্বারা গুণ দাও, তোমার ক্যালকুলেটরে আসবে শুধু ৪। মানে পয়েন্টের পরে কোনো মান থাকবে না। এখন অনেকে এইটাও কনফিউজড হয়ে যায় যে পয়েন্টের পর তো কোনো মান আসে নাই স্যার। তো আমি এখানে কি দিব? এখন পয়েন্টের পর কিছু না আসা মানেই কিন্তু 0। ঠিক আছে? আমরা যখন কোনো একটা সংখ্যা বলি, সংখ্যার পরের, যেমন আমরা ছোটবেলায় অঙ্ক করতাম যে একটা খাতার দাম ৳১০, একটা কলমের দাম ৳৫.৫। তো আমরা ৳১০ যখন বলতাম, তখন কিন্তু আমরা ১০.০০ এইটা লিখতাম। ঠিক আছে? আর এই শূন্যর কোনো ভ্যালু নাই। ঠিক আছে? এইজন্য এটা দিলেও হয়, না দিলেও হয়। তো সেই ক্ষেত্রে এইখানেও তোমার যখন পয়েন্টের পর কোনো মান আসবে না, তখন এখানে দিবা 0। আর 0 যখন হবে তখন ওই অঙ্কের স্টেপ ওইখানেই ক্লোজ। আর এইগুলা করার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ আমি যখন এই 0 কে যা দেয়া গুণ দেই, ১৬, ৮, ২ এনিথিং, দেখবা অ্যান্সার বারবার 0 ই আসতে থাকবে। এখন পয়েন্টের পর যদি তুমি কোনো একটা সংখ্যা দিলা, যেমন পয়েন্ট এখানে আসলো 4, এখানে তুমি যদি 0 দাও, বারবার 0 দাও, এই 0 গুলার কিন্তু কোনো ভ্যালু নাই পয়েন্টের আগে, পয়েন্টের পরে। আর পয়েন্টের আগের হিসেবে আমরা জানি কি, পয়েন্টের আগে যদি এই সংখ্যার এইদিকে 0 থাকে, এই 0 এর কোনো ভ্যালু নাই। ঠিক আছে? তো এইখানে যখন তোমাদের এইরকম কোনো ইকুয়েশন আসবে যে তুমি গুণ করার পর আর কোনো দশমিকের পর কোনো আর মান পাইতেছো না, তার মানে বুঝবা ওই অঙ্ক ওইখানেই শেষ। মানে এটার মান হয়ে যাবে 0.25 ডেসিমেল থেকে 0.4 এক্সাক্ট। ঠিক আছে? তো এইটুকুই ছিল তোমাদের ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, অর্থাৎ মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় যাওয়ার আ প্রক্রিয়া। পরের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে কম্পিউটারের ভাষা থেকে, মানে এই ৩ টা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে তুমি কিভাবে আ ডেসিমেলে যাইতে পারো।